আসসালামু আলাইকুম। চ্যানেল এই সম্বন্ধে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ ২১ বছর পর খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের প্রস্তুতি। নির্বাচনে সহিংসতার পাল্টা জবাব দিতে জামায়াত আমিরের নির্দেশ। একটি পক্ষ অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই বাজে কথা ছড়িয়ে সোচ্চার হয়েছে মন্তব্য। এবং নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে পররাষ্ট্র উপদেষ্টার আশা। সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব দিতে ইউএনডিপির পরামর্শ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিয়েছে বিএনপি। রাত থেকে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা। তারেক রহমানের সফর ঘিরে গোটা মহানগরীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে ২ ফেব্রুয়ারি সকাল ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। মিছিল গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আগামী দিনের তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। বিএনপি ক্ষমতায় গেলে খুলনা অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করেন শীর্ষ নেতারা। তাই দলীয় প্রধানের নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন তারা। এই অঞ্চলের অনেক সমস্যা আছে যেগুলো আমরা তুলে ধরবো এবং তার মাধ্যমেই আমরা আগামী দিনে উন্নয়নমুখী খুলনা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা ১০ লাখের উপরের মানুষ এই মাঠে উপস্থিত হবে এবং সেদিন সমস্ত শহর আপনার তারেক রহমানের শহর হিসেবে পরিগণিত হবে। এত লোকের উপস্থিতি হবে। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও মানুষের ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের জনসভা সফল করতে। মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এটাকে কেন্দ্র করে আমরা যেখানে হেলিপ্যাড সেখান কেন্দ্রিক নিরাপত্তা যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেন্যু যেটা ওনার সভাস্থল সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। সর্বশেষ 2005 সালের 23 মার্চ খুলনায় কর্মী সম্মেলন করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। দীর্ঘ ২১ বছর পর আজ খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালিশপুরে দুপুর 12টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসভাস্থলে আছেন রাহুল রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, তারেক রহমানের খুলনা সফর ও জনসভা নিয়ে সব শেষ খবর আমাদের জানান। সোহেল, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধারাবাহিকভাবে যে নির্বাচনী সমাবেশগুলো করছে, আজকে তিনি এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনায় আসছেন। এর আগে আমরা দেখেছি যে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং এরপর তিনি কিন্তু প্রায় 3 দিনে সফর করেছেন উত্তরাঞ্চলে। সেখানে তিনি নিজের বাড়ি বগুড়ায় ছিলেন 2 রাত, রংপুর এবং আসার পথে সিরাজগঞ্জ, টাঙ্গাইলে তিনি নির্বাচনী সমাবেশ করেছেন এবং আজকে তিনি আসবেন এই খুলনা নগরীতে। আমরা এর আগের সমাবেশগুলোতে দেখেছি তিনি কিন্তু তার যে সবার আগে বাংলাদেশ লেখা বাস, সেই বাসেই প্রতিটি জায়গায় গিয়েছেন। কিন্তু আমরা আজকে
দেখছি যে আজকে তিনি হেলিকপ্টারে করে আসবেন এই খুলনা যে খালিশপুরের এই মাঠটিতে তিনি জনসমাবেশ করবেন। এখানে জনসমাবেশ করে তিনি আবার হেলিকপ্টারে চলে যাবেন যশোরে, সেখানে আরেকটি জনসমাবেশ করবেন এবং সেখান থেকে তিনি ফিরবেন ঢাকায়। তবে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই খুলনায় কিন্তু কাল রাত থেকেই প্রস্তুতি চলছে। এখানকার যারা স্থানীয় নেতারা রয়েছেন তারা এই স্টেজের প্রস্তুতি সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি তারা দেখছেন এবং আমাদেরকে জানানো হয়েছে যে এই খুলনায় যে কয়েকটি জেলার নেতাকর্মীরা এখানে আসবেন এবং খুলনা যারা স্থানীয় নেতাকর্মীরা তারাও আসবেন। তবে খুলনাবাসী যেহেতু দীর্ঘ 21 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছে, তারা আসলে ওদের আগ্রহে অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে অন্য সমাবেশগুলোতেও তিনি ভোট চেয়েছেন, তার যে রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র উন্নয়নের যে পরিকল্পনাগুলো সেগুলোর কথা বলেছেন এবং একই সঙ্গে কিন্তু তিনি যেই অঞ্চলে গিয়েছিলেন সেখানকার মানুষের ভাগ্য উন্নয়নে কী কী পরিকল্পনা তিনি নেবেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা চেয়েছেন এবং তিনি ভোটারদের বারবার মনে করে দিয়েছেন যে রাষ্ট্র উন্নয়নে তার যে বিভিন্ন পরিকল্পনা সেগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে, অর্থাৎ তিনি সবার সহযোগিতা চেয়েছেন। এবং আজকেও খুলনাবাসী এবং খুলনা এই শহরের মানুষ সহ আশেপাশের জেলার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অপেক্ষা করছে কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন। তবে আমাদেরকে সময় দিয়েছে যে 12টায় তিনি হেলিকপ্টারে নামবেন, এখানকার যে বিভাগীয় স্টেডিয়াম আছে সেখানে নেমে তারপর তিনি এই সমাবেশস্থলে আসবেন এবং তিনি বক্তব্য দিয়ে চলে যাবেন সরাসরি যশোরে এবং সেখানেও তিনি হেলিকপ্টারে করে যাবেন এবং যশোরে জনসমাবেশে বক্তব্য দিয়ে তিনি ঢাকায় ফিরে যাবেন। ফয়সাল। রাহুল, আপনাকে ধন্যবাদ। নিজ দলের 2 শতাধিক কর্মীকে যারা হত্যা করে তাদের কাছে দেশের 18 কোটি মানুষ নিরাপদ নয় মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না, তবে নির্বাচনে সহিংসতা হলে সমান জবাব দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। নারীদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থলেরও আশ্বাস দিয়েছেন জামায়াত আমির। শেরপুর ও জামালপুরে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে জেগে থাকবে 24-এর তারুণ্য। জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হানকে সঙ্গে নিয়ে সোহেল রানার ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল কর্মীর কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুর শহরের পৌর মাঠে জনসভায় অংশ নিয়ে রেজাউল হত্যার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেয়, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে। জনগণের রায় দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে। এখন থেকে পাহারা দেবেন, নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। জামায়াতের আমির বলেন, মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে। নির্বাচনী জনসভায় 11 দলীয় জোটের নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। হামলা চালিয়ে গুজব ছড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার মিশন বাধাগ্রস্ত করা যাবে না। যারা গণভোটের বিপক্ষে অবস্থান নেবে আগামী 12 ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন নেতারা। এরপর জামালপুরে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের প্রতিটি পয়সার হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা হবে। এই কথায় হাত দিব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ার মার্কেট লুণ্ঠন করব না, ছাপা করব না, দুর্নীতি করতে দিব না। আল্লাহর মেহরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যের
তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ, যুবক ও নারীদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, সবাই ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে। আক্তার হোসেন, চ্যানেল আই, জামালপুর। আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন ও কূটনীতি ইস্যুতে ডিক্যাবের কর্মশালায় তিনি বলেন, সবকিছুর পরও শান্তিপূর্ণ নির্বাচনের চেষ্টা ও প্রত্যাশা করছে সরকার। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা খুবই জরুরি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব ও এমআরডিআই এর যৌথ উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বরাত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে সহিংসতার আশঙ্কার কথা জানান। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। জাতিসংঘ উন্নয়ন সংস্থার প্রতিনিধি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক আস্থা অর্জনে প্রভাব ফেলে। দুনিয়া জুড়েই নির্বাচনকালীন ভুয়া ও অপতথ্য এবং হেইট স্পিচ ছড়ানো বাড়ছে। এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে, জনগণের আস্থা নষ্ট হয়। অনিরাপদ বা ভুল তথ্য নিয়ে কাজ করা সাংবাদিকরা হয়রানি, ভয়ভীতি এবং হুমকির সম্মুখীন হন। অথচ নিরাপদ নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপদ থাকা জরুরি। নারী প্রার্থী, কর্মী ও সাংবাদিকরাও নানাভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হন। অনলাইন হয়রানি, ভয় দেখানো, যৌন ও মিথ্যা তথ্যের মাধ্যমে তাদের আক্রমণ করা হয়। কূটনীতিক, পর্যবেক্ষক, উন্নয়ন অংশীজন, বিদেশি বিনিয়োগকারীরা গণমাধ্যমে নজর রাখে উল্লেখ করে তিনি পেশাদার সাংবাদিকতার আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আলোচনা দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজারে বাণিজ্যের উপর জোর দিয়েছেন তিনি। নগরীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ইউরোচ্যামের চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকে অংশ নেন। বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা, বাংলাদেশ এবং ইইউ এর মধ্যে মসৃণ বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করা এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে তারা আলোচনা করেন। আসন্ন নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে, যাতে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে ৭,৩০০টিরও বেশি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের পথ সুগম হয়েছে। ইউরোচেমের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, বাংলাদেশে ইউ নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। নিখোঁজের 4 দিন পর ঢাকায় তেজগাঁওয়ের সালমা ইন্ডাস্ট্রি থেকে পরিচ্ছন্নতা কর্মী বিজয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার অফিস থেকে কাজে আসার পর থেকেই বিজয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার রাত 9:30টার দিকে তার মরদেহ পড়ে থাকার তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। সৌদি আরব উমরা খাতে প্রায় 1800 বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে হজ উমরা মন্ত্রণালয়। সেবার মান ও কার্যকারিতার ঘাটতির কারণে 10 দিনের সময় দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। স্থগিতাদেশ কেবল নতুন ভিসা জারিতে প্রযোজ্য। পূর্বের ভিসাধারী বা বুকিংপ্রাপ্ত হাজিদের সেবা অব্যাহত থাকবে। নির্দিষ্ট সময়ে সংশোধন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতীকী বইমেলা হয়েছে।
ঐতিহ্যের ধারাক্রম রক্ষায় একদল প্রকাশক বইয়ের পসরা সাজিয়ে খোলা আকাশের নিচে চেয়ার টেবিল বসিয়ে গুটি কয়েক বইয়ের স্টল স্থাপন করেন, যার নাম দেওয়া হয় অমর একুশে প্রতীকী বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে এই প্রতীকী বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক দীপা দত্ত। 21শে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লালটুর সভাপতিত্বে এই আয়োজনে বক্তৃতা করেন সৃজনশীল বই প্রকাশক সমিতির সভাপতি সায়েদ বারী। প্রতীকী বইমেলায় অন্য প্রকাশ, কাকলি প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশনস, জাগৃতি, নতুন দিগন্ত, আকাশ, সূচিপত্র, আবিষ্কার, বিবর্তন, সাংস্কৃতিক কেন্দ্র, অনুপম প্রকাশনী সহ বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। দেখছেন চ্যানেল এই সংবাদ। এবার এখানে ক্ষণের বিরতি। সংবাদে আবার আমন্ত্রণ। রাজশাহীতে সন্ত্রাস, কিশোর গ্যাং, দখলবাজ, ভূমিদস্যু কিংবা চাঁদাবাজের আস্তানা থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী 2 সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। দলমত নির্বিশেষে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাজশাহীতে প্রবাসী এক ব্যক্তির পরিবারের মালিকানাধীন ভবন দখলমুক্ত করে মিজানুর রহমান স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের বলেন, রাজশাহীর কোথাও যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে প্রশাসনকে তৎপর থাকতে হবে। একই সঙ্গে তিনি দুষ্কৃতিকারীদের আশ্রয় প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। সাইমুল ইসলাম নামে ওই প্রবাসী ভবন মালিকের পাশে থাকার প্রত্যয় জানান তিনি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইমুল ইসলাম অভিযোগ করেন, একটি ভূঁইফোড় সংগঠনের পরিচয়ধারী তার পরিবারের মালিকানাধীন একটি ভবন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে দখলে রেখেছে। নিয়মিত ভাড়া ও বিল পরিশোধ না করা ও ভবন ছাড়ার নোটিশ দেওয়া হলেও প্রভাবশালী পরিচয়ধারী ভাড়াটিয়ারা কোনো সাড়া দেয়নি বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি রাজশাহী 2 সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তিনি ভবনে টাঙানো ভূঁইফোড় সংগঠনের ব্যানার ও ফেস্টুন অপসারণ করেন এবং ভবনটি দখলমুক্ত করেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। ঝিনাইদহের মহেশপুরে স্থানীয় উদ্যোগে তৈরি হচ্ছে গুটি সার। এতে একদিকে যেমন কমছে কৃষকের উৎপাদন খরচ, অন্যদিকে ফলন বাড়ছে ফসলের। এবারে প্রকৃতি সংবাদ। আইন উপেক্ষা করে গাইবান্ধারের লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য জটিলতায় স্থানীয়রা। ফসল উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সব শেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ 21 বছর পর খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের প্রস্তুতি। নির্বাচনে সহিংসতার পাল্টা জবাব দিতে জামায়াত আমিরের নির্দেশ। একটি পক্ষ অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই বাজে কথা ছড়িয়ে সোচ্চার হয়েছে মন্তব্য। এবং নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, পররাষ্ট্র উপদেষ্টার আশা। সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব দিতে ইউএনডিপির পরামর্শ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।